পারফরমেন্স কালচার মানে কি, যে যে আপনার ভালো কাজ করবে তাকে আপনি পুরস্কৃত করবেন, যে ভালো কাজ করবে না তাকে আপনি পুরস্কৃত করবেন না। উই আর হায়ার্ড ফর প্রোডাক্টিভিটি এন্ড এফিসিয়েন্সি। প্রোডাক্টিভিটি ল্যাঙ্গুয়েজে কথা বলতে গেলে অনেক সময় এমপ্যাথি থাকে না। এমপ্যাথি আর ক্যাপাবিলিটি এই দুটো বেস্ট মার্জ হবে যে আপনি যাকে শিখাচ্ছেন তার শিখার আগ্রহ আছে নাকি, যেটা হংকং বিজনেসম্যান কনসেপ্ট, ইউ ট্রাই 22 থিংস, ইউ বিকাম সাকসেসফুল ইন ওয়ান। ইগো ইজ দ্য মেইন সোর্স অফ এভরি পসিবল ব্লান্ডার ইন ইউর ক্যারিয়ার এন্ড ইন ইউর লাইফ। আপনার একটা লম্বা এক্সপিরিয়েন্স সিনিয়র পজিশন লিডারশিপ টিমের সাথে কাজ করার, এখন অ্যাজ আ সিইও ইউ আর কমপ্লিট ইন ফুল সেন্স আপনি একজন লিডার। কখনো কখনো এটা ইম্পর্টেন্ট যে আমি যে অফিসে আছি সেখানে আমি প্রমোশনের জন্য চেষ্টা করতেছি, আবার কখনো কখনো আসলে এরকম হয় যে গ্রোথের অপরচুনিটি দেওয়া হচ্ছে না, প্রবলি আমি আমার হয়তো বা অন্য কোথাও মুভ করার চিন্তা করা উচিত, ট্রানজিশন চিন্তা করা উচিত। সো একজন মানুষ আসলে কিভাবে বেস্ট স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারে তার ক্যারিয়ারে, যে মিড লেভেলে আছে, যে আমার কি এখন অন্য জব শিফট করা উচিত, সুইচ করা উচিত, নাকি আমার এক্সিস্টিং যেই ওয়ার্ক প্লেস আছে সেইখানে আমার প্রমোশনের জন্য হার্ড ওয়ার্ক করা উচিত? ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। এটাকে আমরা বলি উভয় সংকট সিচুয়েশন, না ডিলেমা বলি। দুইটা সিনারিও আছে ইয়াহিয়া। একটা হচ্ছে যে ইউর কোম্পানি ইজ ফ্যান্টাস্টিক, দ্যাট টেকিং কেয়ার অফ ইউ অ্যান্ড ইউ আর সিইং যে না আই উইল বি এবল টু ডেলিভার। কারণ একটা ভালো কোম্পানি কি করে, ওরা একটা কেপিআই সেট করে দেয়, ইউ হ্যাভ টু ফলো দ্যাট কেপিআই and you have to do exceeding that expectation, automatically promotion will come. এটা হচ্ছে একটা এমএনসির কালচার। এখন আমি আমার লাইফে কখন চাকরি চেঞ্জ করেছি, আমার লাইফে আমি 4বার চাকরি চেঞ্জ করেছি। প্রথমবার চেঞ্জ করেছি যখন দেখেছি আমার বস ইজ ইন এ করাপশন। ওই ব্যাপারে আমি ডিটেল বলতে চাচ্ছি না। তো যখন আমি দেখেছি যে না দ্যার ইজ এ করাপশন হ্যাপেনিং, এবং আই হ্যাড এ হিউজ রেসপেক্ট ফর দ্যাট বস, হি ওয়াজ অলসো এ ভেরি নলেজেবল অ্যান্ড ফ্যান্টাস্টিক মেন্টর এবং আই লাভড হিম। উনি আমাকে অনেক কিছুই হাতে ধরে শিখাইছে। আমি লাইফে যা ইনোভেশন করছি সব ওনার কাছ থেকে শিখছি। বাট একটা দিন আমাকে উনি বললো, আরমান ইউ নিড টু পুট আপ ইউর থ্রেশহোল্ড। তুমি করাপশনে কোন সময় গেলে তুমি করাপশন করবা, বিকজ আমি কাইন্ড অফ ওনার ছোটো ভাই টাইপের ছিলাম, একটা বিদেশি আমার বস। দেন আই সেড না, আই ডোন্ট থিঙ্ক আই উইল বি এবল টু হ্যান্ডেল দ্যাট, বিকজ আমি 9 মাস বয়সে আমার বাবাকে হারাইছি। মাই ফাদার ওয়াজ এ ভেরি অনেস্ট পার্সন, আই হ্যাভ স্ট্রাগলড। মাই মাদার ওয়াজ এ স্কুল টিচার। সো আমার কাছে মনে হচ্ছে যে না, আই ক্যান নট ওয়ার্ক অন দ্যাট। আমরা খুব amicably I went out and I joined to another company. And interestingly, when বাইর হলো যে actually he was in a corruption, he was actually removed, I was actually called back to the previous company. খুব মজার একটা স্টোরি। But again I had to leave that company যখন আমি দেখলাম, as you rightfully mentioned, যে না, it is not a performance driven culture, it has become a monarchy. যে someone came, someone will go lick his ass, lick his ego, উনি যেটা শুনতে চায় সেটা বলবে, সে অ্যাকর্ডিংলি উনি এটা খুশি হবে। ও মাই গড, এটা হচ্ছে লায়ন কিং স্টোরি হয়ে গেছে, যে সিম্বার বাবা মারা গেছে, সিম্বার চাচা এসে নিল, হায়নারা এসে সব কোম্পানি খেয়ে দিল। তখন আই লেভ দ্যাট কোম্পানি অ্যান্ড জয়েন টু নিউ কোম্পানি। তখন তারপরে এসে লাস্টে এসে আমি যে লাস্ট যে জবটা সুইচ করলাম, এটা হচ্ছে যে যখন আমি দেখলাম যে আমার এই কোম্পানিতে গ্রোথ হবে না, বিকজ আমি মিড লেভেল থেকে যখন টপে উঠে যাচ্ছি, এটা একটা ইন্টারেস্টিং ইনসাইড আই ক্যান গিভ ইউ, যে মিড থেকে টপে উঠার বেস্ট এমএনসি যারা, সেখানে অফকোর্স পারফরমেন্স ড্রিভেন কালচার আসে, যে ঠিক আছে ও পারফর্ম করলো, ও দিল। আরেকটা ব্যাপার আসে হচ্ছে সার্কেল অফ ট্রাস্ট। যেই সিইওটা আপনাকে তার সিএক্সও বানাবে, মানে আপনাকে সিসিও বানাবে বা আপনাকে সিআইও বানাবে বা হোয়াট এভার ইট ইজ, তার একটা সার্কেল অফ ট্রাস্টে আপনাকে আসতে হবে। যখন আমি দেখলাম যে না, আই উইল নট বি এবল টু বি হিজ সার্কেল অফ ট্রাস্ট, দেন আই ডিসাইডেড টু মুভ অন। আমি একটা রবির মতো একটা বড় কোম্পানিকে ছেড়ে আই অ্যাকচুয়ালি জয়েন্ট টু গ্রামীণ, অ্যান্ড গ্রামীণে আমি জয়েন করেছিলাম ভ্যালেন্টাইন্স ডে। বাংলাদেশের যে অফিস পলিটিক্সের যে এত রকম সমস্যা হয়, লাইন ম্যানেজারের সাথে সমস্যা, এই অফিস পলিটিক্সের প্রবলেমগুলোর আসলে আপনার এক্সপিরিয়েন্সের রুটটা কোথায়? এটা হচ্ছে ডিপেন্ড করে কালচার অফ দ্য কোম্পানি। এটা খুব ইম্পর্টেন্ট যে কোম্পানি কি কালচারটাকে দেখায়। এটা কি পারফরমেন্স কালচার, নাকি এটা হলো একটা মানুষকে তারা রাজা হিসেবে মেনে নেবে, রাজা যা বলবে সেভাবে চলবে, সেই ধরনের কালচার? এটা কি লোকাল কালচার নাকি ব্যবসায়িক কালচার? তো আমি ফরচুনেটলি মোটামুটি মাল্টিন্যাশনালি কাজ করে এসেছি ফরচুনেটলি, এবং আমার এক্সপিরিয়েন্স হচ্ছে ভালো ভালো লিডারদের সাথে কাজ করার। কর্পোরেট পলিটিক্স আমি সবসময় মিলিয়ে ফেলি হলো ষড়রিপুর সাথে। আমি বাংলা খুবই পছন্দ করি, এবং যেটা বলে এখনকার সিচুয়েশনে যা বলা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, যেটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি। সিমিলারলি যেটা আমাদের মুনিঋষিরা বলে গেছেন যে ষড়রিপু, হ্যাঁ, এই ষড়রিপুর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল ফ্যাক্টর হচ্ছে দুইটা আমি মনে করি। একটা হচ্ছে লোভ, আর একটা হচ্ছে হিংসা। যে কর্পোরেট পলিটিক্সের মূল সোর্স হচ্ছে এই দুটো জিনিস, একটা হচ্ছে লোভ আর একটা হচ্ছে হিংসা। যেমন ধরেন আমি আমার ক্যারিয়ার শুরু করেছি 2002 সালে। আই ওয়াজ ভেরি ফরচুনেট যে আমার প্রথম বস ছিলেন
ইন্ডিয়া থেকে আগত একজন, যার হাচিসানের এক্সপিরিয়েন্স ছিল। তো আমি কিন্তু জয়েন করেছিলাম সিডিসেলে। হ্যাঁ, সিডিসেল ওয়াজ এ কোম্পানি যেটা ট্রান্সফরমেশন হচ্ছিল। মানে সিডিসেল একসময় কি ছিল যে এটা মুদির দোকান, আপনার সপ্তাহে 5 দিন তাদের ইয়ে খোলা থাকতো, ফ্রন্ট অফিস খোলা থাকতো 9টা থেকে 5টা। তার মানে শুক্র শনি হলে আপনি সার্ভিস পাবেন না। তো আমি গিয়ে দেখলাম যে সকাল 9টার সময় অফিস শুরু হয়, 5:30টার সময় অফিস শেষ হয়, সবাই 5:30টার সময় লাইন কেটে বাসায় চলে যায়। 5:30 থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত ওই কাস্টমাররা তারা ইউজও করতে পারে না। আলটিমেটলি দেখা গেল যে আমাদের রেভিনিউগুলো লস হচ্ছে। এই কোম্পানি থেকে যখন তারা বিদেশি ম্যানেজমেন্ট যারা নিয়োগ করলো, সেই বিদেশি ম্যানেজমেন্ট আন্ডারে আমি কাজ করা শুরু করলাম, এবং ফরচুনেটলি 1 বছরের মধ্যে আমি প্রমোশন পেলাম। প্রমোশনটা পড়ার পরে দেন এই পলিটিক্সটা শুরু হলো। যারা ওখানে গত 4-5 বছর ধরে কাজ করছে, 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে তারা ভালো মানুষ, তারা এটাকে অ্যাকনোলেজ করলো যে না, ও ভালো কাজ করেছে, এর জন্য সে প্রমোশন পেয়েছে। আরেক ধরনের মানুষ বললো যে না, ও আনডিউ অ্যাডভান্টেজ নিয়েছে, এটা আমি জানি না এটা কেন বলেছে। আরেক ধরনের মানুষ বললো যে হি ইজ ভেরি লাকি। হ্যাঁ, তো সেখান থেকে অ্যাকচুয়ালি শুরু। সো আমি দেখেছি যে কর্পোরেট পলিটিক্সের এই দুটা জিনিস হচ্ছে মেইন। এটা ছাড়াও বাকি যে স্বরূপর ব্যাপার আছে, অহংকার আছে। হ্যাঁ, যদি আপনার মধ্যে অহংকার চলে আসে, আপনি যদি বেশি ক্রোধান্বিত হন অল্পতেই, এটাও একটা সমস্যা আছে। যেটা ইংলিশের বেস্ট ওয়ার্ড, ইগো। ইগো ইজ দ্য মেইন সোর্স অফ এভরি পসিবল ব্লান্ডার ইন ইউর ক্যারিয়ার অ্যান্ড ইন ইউর লাইফ। আমাদের কালচার কেন আমরা তৈরি করতে পারি না? লাইক আমাদের অর্গানাইজেশনাল সাইকোলজি একটা কোর জিনিস হচ্ছে কি যে একটা কালচার তৈরি করা, কালচার অফ প্রোডাক্টিভিটি, কালচার অফ এক্সিলেন্স। সেখানে আমাদের দেশে অনেক লোকাল কোম্পানি হইলো, কোনো কোম্পানি কিন্তু আসলে বেশিরভাগ কোম্পানি সাস্টেইন করতে পারে না, অথবা একটা পরের জেনারেশনে আসার আগেই ভেঙে যায়। সে একটা কর্পোরেট গভর্নেন্স তৈরি করতে পারে না। সেই জন্য বাংলাদেশে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আসে, এবং তাদের যেহেতু একটা গভর্নেন্স আছে, সেই জন্য তারা সাস্টেইন করে যায়, কিন্তু এর মধ্যে অনেক লোকাল কোম্পানির উত্থান হয়ে পতন হয়ে যায়। সো এখানে আসলে আমাদের ইকোসিস্টেমের ল্যাকিংটা কোথায়? তো আমি যেটা বললাম যে লোকাল কোম্পানি যে কারণে উঠতে পারে না, ধরুন একজন খুব ডায়নামিক একজন লোক এসেছেন, তার মধ্যে এন্টারপ্রেনার স্কিল আছে, সে আপনার জোর করে হোক বা তার ক্যারিজমা দিয়ে হোক, তার একটা সেট অফ পিপল থাকে, সার্কেল অফ ট্রাস্ট থাকে, সেখান থেকে কোম্পানিটাকে একটা পর্যায়ে নিয়ে যায়। এরপরে ধরেন নেক্সট জেনারেশন যখন আসে, তারা এসে এটাকে তারা মনে করে যে এটা আমার বাবার কোম্পানি, তারা জিনিসটা সেভাবেই চালানোর চেষ্টা করে। সে তার নিজের লোক ঢুকাতে চায়, সে তার নিজের ইনফ্লুয়েন্স খাটাতে চায়। কারণ আগে যে মানুষগুলো তার বাবার সাথে কাজ করে গেছে, তারা কিন্তু ব্যবসাগুলো বুঝে, ব্যবসাগুলো জানে। হ্যাঁ, ওদের জন্য একটা শখ হয়। সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় যে আপনি যদি একটা প্রপার গভর্নেন্স স্ট্রাকচার না করেন, পলিসি প্রসেস না করেন, এইচআর সিস্টেম না করেন। পারফরমেন্স কালচার মানে কি, যে আপনার ভালো কাজ করবে তাকে আপনি পুরস্কৃত করবেন, যে ভালো কাজ করবে না তাকে আপনি পুরস্কৃত করবেন না। কারণ আমরা আলাপ করছি হচ্ছে একটা পারফরমেন্স ড্রিভেন কোম্পানির উপরে, না, আমরা তো রেগুলার জব বা সরকারি জবের ব্যাপারে কথা বলছি না। তো এই কারণে আমার মনে হয় যে এই যে কর্পোরেটাইজেশন যেটা আমরা বলি, যে একটা কর্পোরেট স্ট্রাকচারকে নিয়ে আসা, একটা গভর্নেন্সের মধ্যে নিয়ে আসা, এটা যারা করতে পারে তারা লং টার্ম সাস্টেনেবল হতে পারে। আর যারা এটা করতে পারে না, তারা একটা পর্যায়ে গিয়ে তাসের প্রাসাদের মতো ভেঙে পড়ে। আমি যদি একদম স্পেসিফিক্যালি একটা জায়গায় আসি, যে আমরা সবাই অনেকগুলো রিসার্চ সবসময় দেখি যে ওয়ার্ক প্লেসে যদি এমপ্যাথি থাকে, তাহলে সেই ওয়ার্ক প্লেস অনেক বেটার পারফর্ম করে কম্পেয়ার টু যেখানে কোনো এমপ্যাথি নাই। অ্যাট দ্য সেম টাইম আমাদের একটা রিয়ালিটি হচ্ছে গিয়ে যে আমার তো আসলে উই আর হায়ার্ড ফর প্রোডাক্টিভিটি অ্যান্ড এফিসিয়েন্সি। প্রোডাক্টিভিটি ল্যাঙ্গুয়েজে কথা বলতে গেলে অনেক সময় এমপ্যাথি থাকে না, আর এমপ্যাথির ল্যাঙ্গুয়েজে কথা বলতে গেলে অনেক সময় বার্ন আউট হয়, মানুষজন আর কাজ করতে চায় না, কারণ মানুষজন মনে করে যে এটা খুব রাফ অ্যান্ড টাফ। তো আমাদের বাংলাদেশি কনটেক্সটে, এখন বইপত্র তো লেখা হয়েছে ইউকে ইউএস এর কনটেক্সটে অনেক সময়, আবার বাংলাদেশি কনটেক্সটে আসলে হ্যাঁ আমরা এমপ্যাথেটিক ওয়ার্ক প্লেস চাই, বাট আলটিমেটলি কোম্পানি তো এমপ্যাথি দিয়ে চল না। কোম্পানি আলটিমেটলি বটম লাইন, রেভিনিউ, পজিটিভ ক্যাশ ফ্লো, এই ডিসকাশন আসবেই। আমাদের বর্তমান যে জেনারেশনটা ওয়ার্ক প্লেসে ঢুকতেছে, তারা অনেক ক্ষেত্রেই অর্ডার নিতে চায় না বা অর্ডার নিতে পারে না, অথবা তারা লেটস জাস্ট পুট ইট, অনেকেই সেন্সিটিভ, সবাই না, অনেকে সেন্সিটিভ। তো সেইখানে একদিকে যেমন আপনি তো 2টা জেনারেশনই দেখছেন এবং কাজ করতেছেন, সেইখানে আসলে বাংলাদেশের কনটেক্সটে এখন প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সির যে ল্যাঙ্গুয়েজ এবং এমপ্যাথির যে ল্যাঙ্গুয়েজ, এখানে আসলে ব্যালেন্স করার ক্ষেত্রে কতগুলা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি কি হইতে পারে? আমি আমার ক্যারিয়ার দিয়ে যদি আমাকে বলি, আমার প্রথম চাকরি ছিল যেটা বললাম সিটিসেলে। সিটিসেল কিন্তু একটা লোকাল কোম্পানি ছিল, পরে এটা সিংটেল টেক ওভার করে। তো আমার বসের সাথে ফার্স্ট মিটিংয়ে উনি আমাকে বললো যে আমাদের E1 লিঙ্ক বিক্রি করতে হবে। একটা E1 লিঙ্কে 2 Mbps থাকে, এর মধ্যে আমরা এটাকে ভেঙে অল টেকনিক্যাল জার্গনস। আমি বললাম যে বস, আই এম জাস্ট বিবিএ মেজর ইন মার্কেটিং,
So I don't know what are you talking about. ও বললো, আরমান, I am a BCom pass course from India. Just shut up and listen to me. ও যে আমার যে একটা ট্যাবুটা ভেঙে দিল, যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে যে তোমার কাজের কিছু হবে না। আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু শিখায়, কিন্তু কতটুকু প্র্যাকটিক্যালি কাজে লাগে এটা আমরা সবাই জানি। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমার শুরু। তো আমি কিন্তু এই জন্য নন টেকনিক্যাল হয়েও আমি সারা জীবন ইনোভেশনে কাজ করেছি। আই নো ইনস অ্যান্ড আউটস অফ টেলিকমিউনিকেশন, হোয়াট ইজ এমএসসি, হোয়াট ইজ বিএসসি, হোয়াট ইজ আইভিআর, হোয়াট ইজ এসএমএস, মানে প্রত্যেকটা টেকনিক্যাল জার্গন, প্রত্যেকটা টেকনিক্যাল ব্যাপার। তখন তো গুগলও এত স্ট্রং ছিল না, আমার বস আমাকে শিখাইছে। এরপরে আই ওয়াজ ভেরি লাকি যে সিংটেল থেকে লট অফ লিডার্স আসলো। হ্যাঁ, ওরা এসে আমাদের যে ইকিউ এবং আইকিউ, আমাদের যে বিজনেস একিউমেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটাকে ওরা শিখালো। এই শিখতে 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 কিন্তু আমাদের গ্রোথ। আমি দেখলাম যে আমার সাথে যারা ছিল দুটাই ইস্যু হচ্ছে। একটা হচ্ছে যে এটা আমার শিখে কী লাভ, আর মানে ওদের এক্সপেকটেশন এবং ওদের মাইন্ডসেটের মধ্যে এত বড় গ্যাপ, এখানে কিন্তু দুটো রিসোর্সের মধ্যে আপনার গ্যাপটা হয়ে যায়। এমপ্যাথির ব্যাপারটা তখনই আসে আপনি যদি প্যাশনেট থাকেন টু লার্ন। হ্যাঁ, যে কারণে কিন্তু ধরেন একটা আপনি দেখবেন যে সাকসেসফুল মানুষ যেরকম, তারা সিএফও থেকে সিইও হয়। আমি দেখেছি আমার দেখা মোস্ট সাকসেসফুল সেলস পারসন ওয়াজ এ ম্যাথমেটিক্স গ্র্যাজুয়েট। সো পড়াশোনার সাথে সম্পর্ক নাই, হাউ হি ক্যান অ্যাকচুয়ালি কোপ আপ উইথ দ্য চেঞ্জ। হ্যাঁ, এবং লার্নিং কার্ভটা সে কীভাবে বাড়িয়ে নিচ্ছে এবং কীভাবে সে শিখছে। এখানে আমাদের একটা মানসিক সমস্যা আছে, আমরা মনে করি আমরা অনেক বেশি বুঝি, ম্যাক্সিমাম আমি যেটা দেখেছি আর কি। এখন আমি খুবই স্ট্রাগল করি অনেক মানুষের ক্ষেত্রে। 3 ধরনের রিসোর্স আছে, পুয়ার, অ্যাভারেজ অ্যান্ড গুড রিসোর্স, রাইট? পুয়ার রিসোর্স যারা, যেমন আমি এখন 6 মাস ধরে আই এম ওয়ার্কিং অ্যাজ এ সিইও। আমি তার আগে সিইও ছিলাম না। এই 6 মাস ধরে এই কোম্পানিতে আমি আমার টিমকে বলার চেষ্টা করছি যে দেখো বাবা, আমরা একটা পারফরমেন্স ড্রিভেন কালচার হবো। আই এম অ্যান ওপেন ডোর লিডার। তুমি যদি ভুলও করো এসে আমাকে বলো, ভাই আমি ভুল করছি। আমি তোমাকে যেটা চাপাই দিব, যেটা আমরা বলি হিপ্পো, আমার মিটিং রুমে লেখা আছে যে হিপ্পো ফ্রি রুম। হিপ্পো তো মানে আমরা জানি যে হাইয়েস্ট পেইড পার্সনস টকিং, যেটা যে আমি বেশি বেতন পাই মানে আমি সিইও, আমি বেশি কথা বলবো, বাকিটা শুনবে, সুখে অন্ধের মতো ফলো করবে না। ইট শুড বি আদার ওয়ে রাউন্ড। কারণ আমার একটা নতুন যে ছেলে বা নতুন যে মেয়ে জয়েন করছে, ওর কাছ থেকে অনেক শিখার আছে। এই 2-way কমিউনিকেশনটা না হলে তো সমস্যা। আমিও তো মার্কেট থেকে বা আমিও কারেন্ট থেকে বের হয়ে যাব। তো এখানে যেটা হয় যে পুয়ার পারফরমার যারা, ওরা হচ্ছে যে আমি অফিসে আসবো, অফিস থেকে বাসায় যাব, এর মাঝে কিছু হলো না হলো নাই। এবং আমার কাছে খুব অবাক লাগে যে আমি ওদেরকে গাইড করি যে তুমি কিন্তু এটা করো, এটা করো, এটা করো। যেমন একটা সেলসের রিসোর্স আছে, তাকে বলছি যে দিস ইজ ইউর কেপিআই, এটা যেমন রেভিনিউ। আমার কাছে মনে হচ্ছে সেলস ফানেলে তুমি এই কোম্পানিগুলোকে হান্ট করলে ভালো হবে। আমি তোমাকে হেল্প করি, এই সিইওর সাথে আমি কথা বলেছি, ওরা আমাকে এই লোকের ডিটেল দিয়েছে, তুমি ওদের সাথে কথা বলে ওয়াই ডোন্ট ইউ ক্রিয়েট ইউর ওন রিলেশনশিপ, র্যাপো বিল্ডিং, সেখান থেকে সেলসটা তুমি ক্লোজ করো। তো পরের দিন জিজ্ঞেস করলাম কী অবস্থা, ওর কোনো কথা হয়েছে? ভাই আমি এখনও কল করিনি। আচ্ছা, ওকে। আবার আপনি যদি আদার ওয়ে রাউন্ড দেখেন, এমনও রিসোর্স আছে আমার সেলসে, ও প্রতি ঘন্টায় আমাকে একটা করে ছবি পাঠাবে বা একটা করে স্লাইড পাঠাবে। ভাই আমি এখানে যাচ্ছি, এই স্লাইডটাকে ঠিক আছে? ভাই আমি ওখানে যাচ্ছি, ওই স্লাইডকে ঠিক আছে? আই লাভ ইট বিকজ উই আর এ স্টার্ট আপ, উই ওয়ার্ক 24/7 অ্যান্ড আই নো দ্যাট রিসোর্স হ্যাজ এ হিউজ পোটেনশিয়াল অ্যান্ড হিউজ আর মাঝে আছে কিছু অ্যাভারেজ, তাদেরকে আমি দেখেছি যে আই হ্যাভ মেড এ লট অফ অ্যাভারেজ এমপ্লয়ি এ ভেরি গুড এমপ্লয়ি, এবং তাদের মধ্যে অনেকে অনেক লিডারশিপ রোলে ভালো ভালো কোম্পানির সিইও তারা হয়েছে। তাদেরকে আমরা শিখিয়েছি, কারণ আমাকেও শেখানো হয়েছে। I got very lucky that I got training from Harvard. I got training from Art of Innovation. Art of Innovation হচ্ছে কোবায়াশি সানের একটা ট্রেনিং, যিনি হচ্ছে হোন্ডা গাড়ির যে সিট বেল্ট এবং এবিএস আবিষ্কার করেছিলেন। আই ওয়াজ ভেরি লাকি টু ডু ফ্র্যাঙ্কলিন কোভেজ যেই ট্রেনিংগুলো। সো তারপরে আপনার সেলসের যে স্পিন সেলস ট্রেনিং অ্যান্ড অল, ওইখান থেকে কিন্তু আমি যা শিখেছি আমি চাই আমার ছেলেবেলেগুলোকে শেখাতে, কারণ কমন সেন্স ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে এমপ্যাথি আর ক্যাপাবিলিটি, এই দুটো বেস্ট মার্জ হবে যে আপনি যাকে শেখাচ্ছেন তার শিখার আগ্রহ আছে নাকি। পুয়ার ইয়ের মধ্যে সবচেয়ে বড় কর্পোরেট পলিটিক্সটা শুরু হয় তখনই যখন আমি দেখি চোখের সামনে যে একজন পারফর্মার না, হি ইজ এ লেজি বাম্প, সে তার নিজের কাজও করে না, আবার সে আবার আশেপাশে পরিবেশটাকে কলুষিত করছে। দেখা গেল যে তাকে একটা কাজ দেওয়া হয়েছে, সে হি ইজ গিভিং এক্সকিউজেস যে না, ও আমার কাজটা করে দেয় নাই, ওর জন্য হয় নাই, হিম 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 হিম, পয়েন্টিং ফিঙ্গার, তখন কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু গেট রিড অফ হিম অর হার। তখন তারা আবার খুব ইমোশনাল আউটবার্স করে, স্যার আপনি আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছেন, আমার মা ক্যান্সারের পেশেন্ট, আমার এই প্রবলেম আর ওই প্রবলেম। তো তাকে যতই বলা হয় যে বাবা তোমাকে তো আমরা 6 মাস ধরে ওয়ার্নিং দিলাম, শেখানোর চেষ্টা করলাম, গাইডেন্স দিলাম, বা তুমি এই কালচারের সাথে ফিট না, তখন দেখা যায় যে
যে আপনি একটা বললেন না কি টার্ম কি ইউজ Victim. ভিকটিম কার্ড তারা ইউজ করে আর কি। সো এগুলা অনেক বড়। তো আমি এই আলাপগুলো আমি করলাম যে এন্ট্রি লেভেল অ্যান্ড মিড লেভেল পলিটিক্সের ব্যাপারটা আর কি। আর আমার ক্যারিয়ার আমি দেখেছি যে ইউ হ্যাভ টু বি প্যাশনেট, এবং আপনার অপরপক্ষে যে বসে আছে তার যতই ষড়রিপু থাকুক না কেন, তার যতই ইনওয়ার্ড মাইন্ডসেট থাকুক না কেন, আপনি যদি কন্টিনিউয়াসলি তাকে আপনার প্যাশন এবং আপনার ইন্টেনশনটা বুঝাতে পারেন, যেটা হলে আমার কোম্পানির জন্য ভালো, আমার জন্য তো ভালো, আপনার জন্য ভালো, দ্যাটস হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিল উইথ দ্য পলিটিক্স। কিন্তু আপনি হিংসা থেকে বাঁচতে পারবেন না, ইউ উইল অলওয়েজ হ্যাভ এ লট অফ এনিমিস। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।